হ্যালো স্টুডেন্টস, গতিজাড্য সম্পর্কে আলোচনা করে আগের ক্লাস আমরা শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্রে উল্লেখিত প্রথম গতিসূত্রে উল্লেখিত বল সম্পর্কে এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে। তাহলে আগের ক্লাসে বলেছিলাম যে নিউটনের গতিসূত্র থেকে কি কি জানা যায় না, বলের সংজ্ঞা জানা যায় আর জাড্য ধর্ম সম্পর্কে জানা যায়। জাড্য ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে, তাহলে আজকে আমরা ওই বল সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন আসবে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে বলের সংজ্ঞা পাওয়া যায় সেই সংজ্ঞাটা লেখো। তাহলে আমরা প্রশ্নটা লিখি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও। আমরা নিউটনের গতিসূত্রে কি দেখেছি না, নিউটনের প্রথম গতিসূত্রে লেখা ছিল যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে চিরকাল এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যদি স্থির বস্তুকে আমাদের গতিশীল করতে হয় তাহলে বাইরে থেকে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, অথবা গতিশীল বস্তুকে যদি আমরা থামাতে চাই অর্থাৎ স্থির করতে চাই তাহলেও বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা যায় তাকেই বলা হয় বল। তাহলে আমরা উত্তরটা লিখছি এইভাবে যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির করা হয়। তাকে বল বলে। নিউটনের গতিসূত্রে প্রথম গতিসূত্রে কি বলা ছিল যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে। তাহলে স্থির বস্তুকে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হবে, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। ঠিক সেরকম গতিশীল বস্তু যদি স্থির করতে হয় তাহলে কি করতে হবে, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল অথবা গতিশীল বস্তুকে স্থির করা হয় তাকে বল বলে। এবার আমরা লিখব বলের সাধারণ সংজ্ঞা। এখন আমরা এই চ্যাপ্টারের প্রথমেতে নিউটনের গতিসূত্র ব্যতিরেকে বলের একটা সংজ্ঞা দিয়েছিলাম। এখন আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের একটা সংজ্ঞা দিলাম। তো বলের
আরো কিছু কিছু ধর্ম আছে যেগুলো কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি ধরে একটা সংজ্ঞা দেওয়া হয়, সাধারণ সংজ্ঞা, তাহলে আমাদের বল সম্পর্কে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা সেই বলের সাধারণ সংজ্ঞাটা দিই। সাধারণ সংজ্ঞাটা কি? না, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা সেটা করার চেষ্টা করা হয়, অথবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা সেটা করার চেষ্টা করা হয়, অথবা গতিশীল বস্তুর অভিমুখের পরিবর্তন করা হয়, অথবা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা হয়, অথবা যা বস্তুর ত্বরণের সমানুপাতিক, তাকেই বলা হয় বল। তাহলে এই সংজ্ঞার ভিতরেতে বলের সমস্ত বৈশিষ্ট্যগুলো ধরা পড়ছে। সেই জন্য আমরা প্রশ্নটা লিখি যে বলের সাধারণ সংজ্ঞা দাও। তাহলে উত্তরটা আমরা বললাম, এবার লিখি যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা তা করার চেষ্টা করা হয়, অথবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা তা করার চেষ্টা করা হয়, অথবা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করা হয়, অথবা গতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন করা হয়, অথবা যা বস্তুর
ত্বরণের সমানুপাতিক। তাকে বল বলে। তাহলে এই সংজ্ঞার মধ্যে দেখো তাহলে এই সংজ্ঞার মধ্যে দেখো বলের সমস্ত বৈশিষ্ট্যগুলো ধরা পড়েছে। এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। তাহলে প্রশ্নটা আমরা লিখি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি আমরা একবার বিবৃতি দিচ্ছি, দিয়ে তারপর লিখছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি কি না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। আমরা আগে লিখি উত্তরটা, তারপর এই সম্পর্কে বিশদে আলোচনা করব। উত্তরটা হলো কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এইটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের বিবৃতি। এখন এই দ্বিতীয় সূত্রের যদি গাণিতিক রূপ আমরা লিখি তাহলে সূত্রটি সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা পরের প্রশ্ন লিখি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ লেখো।
নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ লেখো। এখন ধরো এইটার উত্তর লেখার সময় আমরা একটা বস্তু নিলাম, যে বস্তুটার ভর হচ্ছে m এবং সেই বস্তুটা u প্রাথমিক বেগ নিয়ে চলছে। ধরো এখানে একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে m আর যেটা u প্রাথমিক বেগ নিয়ে চলছে। এখন এই বস্তুটার উপরে যদি একটা বল প্রয়োগ করা হয়, F বল প্রয়োগ করা হয় কতক্ষণ ধরে, না t সময় ধরে, তাহলে বস্তুটার বেগ হঠাৎ করে বেড়ে যাবে, কারণ যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে বস্তুটার উপরে t সময় ধরে আমরা একটা বল প্রয়োগ করলাম, কত বল, F বল। তার ফলে বস্তুটার বেগ u থেকে বেড়ে v হলো। আর যেহেতু বস্তুটার বেগ বেড়ে গেল, তাহলে তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। ধরলাম সেই ত্বরণটা হচ্ছে a। ঠিক আছে, এখন নিউটনের গতিসূত্রে বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে আমরা ভরবেগের পরিবর্তন কত পেলাম, না আগে ছিল ভরবেগ mu, m গণিত u, ভর গণিত বেগ সমান ভরবেগ। তাহলে আগে ছিল ভরবেগ mu, পরে ভরবেগ কত হলো, m into v মানে mv। তাহলে কতটা পরিবর্তন হলো, অর্থাৎ কতটা ভরবেগ বাড়লো, mv minus mu। তাহলে আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন এই চিত্রের মধ্যে আমরা কি দেখিয়েছি, না লিখেছি যে m ভরের বস্তু, m ভরের বস্তু u প্রাথমিক বেগ নিয়ে চলছিল। t সময় ধরে তার উপর F বল প্রয়োগ করা হলো। F বল প্রয়োগ করা হলো, তার ফলে বস্তুটির বেগ বেড়ে হলো v এবং তার ত্বরণ হলো a। তাহলে ওই বস্তুটার ভর বেগের পরিবর্তন কত হলো, তাহলে ভরবেগের পরিবর্তন সমান mv minus mu। এটা হলো ভরবেগের পরিবর্তন। এটা কত সময় হয়েছে, t সময়ে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত, অতএব ভরবেগের
পরিবর্তনের হার সমান mv মাইনাস me বাই টি। mv মাইনাস me বাই টি এটা হলো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি না এই ভরবেগের পরিবর্তনের হারটা বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে অতএব F varies as mv minus mu by t, যেখানে এই চিহ্নটির অর্থ varies as varies varies as অর্থাৎ কি না f varies as mv minus t, f পরিবর্তিত হয়, varies মানে পরিবর্তিত হয়, f varies f পরিবর্তিত হয় as যেমন ভাবে mv minus mu by t পরিবর্তিত হয়। অর্থাৎ সেটাকে আমরা কি বলি না f হলো mv minus mu এর mv minus mu by t এর সমানুপাতিক। f varies as mv minus mu by t। তো এটাকে একটু সমাধান করো বা সরলীকরণ করো যে f সমান k ইনটু m ইনটু mটা কমন নেওয়া হলো v মাইনাস u বাই t, যেখানে k সমান ধ্রুবক। আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে ডান পক্ষে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, যেগুলো ভেদ ধ্রুবক। তাহলে এখানে কে হলো সেই ভেদ ধ্রুবক। এখান থেকে আমাদের কে এর মানটাকে বের করে বসাতে হবে। তো আমরা পরের পেজে যাই। f সমান k ইনটু m ইনটু v মাইনাস u বাই t, এটা কি নির্দেশ করছে বেগের পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে কি বলে ত্বরণ বলে। তাহলে আমরা v মাইনাস u বাই t এর জায়গাতে ত্বরণ a লিখতে পারি a, যেখানে v মাইনাস u বাই t সমান ত্বরণ সমান a। এখন যদি একক বলের ক্ষেত্রে এই সম্পর্কটার কথা ভাবি, একক বল মানে fটা যদি 1 হয় তো সেই একক বলের ক্ষেত্রে f এর মানটা 1 লিখতে হবে। এখন একক বল কাকে বলে না একক ভরের উপরে ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে যে বল তাকেই বলা হয় একক বল। মানে সবই একক, ভরটাও একক, ত্বরণটাও একক, তাহলে বলটাও একক। এখন সেই হিসেবে আমরা লিখি যে একক বলের ক্ষেত্রে f সমান 1, যখন m সমান 1 এবং a সমান 1। অতএব f সমান
সরি, এফ এর মান তো হচ্ছে গিয়ে 1, এই যে একক বল বলেছি, তাহলে এফ সমান হচ্ছে 1, তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখবো, 1 সমান কে ইন্টু 1 ইন্টু 1, বা কে সমান তাহলে কত পেলাম, 1। তাহলে আমরা এফ সমান কে ইন্টু এম ইন্টু এ, এই সম্পর্কটা কে এর মান কত বসাবো, 1 বসাবো। অতএব এফ সমান 1 ইন্টু এম ইন্টু এ, বা এফ সমান এম এ। এটা হলো বল, ত্বরণ এবং বস্তুর ভরের মধ্যে সম্পর্ক। তাহলে অর্থাৎ এটা কি না, অর্থাৎ বল সমান ভর গণিত ত্বরণ। এবার দেখো, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তাহলে বলের পরিমাপ করতে পারবো। কেননা কোনো বস্তুর ভর যদি দেওয়া থাকে, ত্বরণ যদি দেওয়া থাকে, তাহলে ভর আর ত্বরণকে গুণ করে আমরা বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল সেটা পরিমাপ করতে পারবো। তাহলে আমাদের পরের প্রশ্ন আসবে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি। আমরা কি কি জানতে পারি না, নিউটনের দ্বিতীয় সূত্রতে দেখো ভরবেগের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা যে একটু আগেই গাণিতিক রূপটা লিখলাম, সেখানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার, এগুলো সব লিখলাম। তো তাহলে আমরা কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথমত আমরা ভরবেগ সম্পর্কে ধারণা করতে পারি, ভরবেগ সম্পর্কে আমরা ধারণা করতে পারি। দ্বিতীয়ত বলের পরিমাপ করতে পারি। আর 3 নম্বর হচ্ছে বলের সঙ্গে ত্বরণের সম্পর্ক জানতে পারি। তাহলে আমরা উত্তরটা লিখি। নাম্বার 1, 1 নম্বর হলো ভরবেগ সম্পর্কে ধারণা। দু নম্বর হলো বলের পরিমাপ। আর 3 নম্বর হলো বলের সঙ্গে ত্বরণের সম্পর্ক। বলের সঙ্গে ত্বরণের সম্পর্ক।
এইগুলো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানতে পারি। এখন এই যে ভরবেগ সম্পর্কে আমরা ধারণা করতে পারি, তো ভরবেগ কাকে বলে, ভরবেগ কিরকম রাশি, কেন, ভরবেগ কিভাবে পরিমাপ করা হয়, ভরবেগের এককগুলো কি কি, আর ভরবেগের মাত্রা কত হবে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে পরের প্রশ্ন আমরা লিখি যে ভরবেগ কাকে বলে। ইহা কি প্রকার রাশি? ভরবেগ কাকে বলে, ইহা কি প্রকার রাশি, কিভাবে এর পরিমাপ করা হয়? এর এককগুলি লেখো। এর মাত্রা নির্ণয় করো। ভরবেগ কাকে বলে না, ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে মোট যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ। ভর ও বেগের ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে মোট যে পরিমাণ গতির উৎপত্তি হয় তাকে বলে ভরবেগ। কিভাবে মাপা হয় না, ভর এবং বেগ এই দুটো রাশিকে গুণ করে। কোন গতিশীল বস্তু ভর এবং বেগের গুণফল দ্বারা ভরবেগ পরিমাপ করা হয়। বিভিন্ন পদ্ধতির এককগুলি লিখতে হবে। এর এককগুলি লেখো। সিজিএস পদ্ধতিতে
ভরবেগের একক হলো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এর মাত্রা নির্ণয় করো। কিভাবে মাত্রা নির্ণয় করব? না, ভরবেগ সমান ভরবেগ সমান ভর গণিত বেগ। অতএব ভরবেগের মাত্রা ভরবেগের মাত্রা সমান ভরের মাত্রা গণিত বেগের মাত্রা। ভরের মাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বড় হাতের এম দ্বারা। আর বেগের মাত্রা আমরা আগে বের করে দিয়েছি, সেটা হয়েছে কত? না, এল টি টু দি পাওয়ার -1। তাহলে ভরবেগের মাত্রা কত দাঁড়ালো? না, এম এল টি টু দি পাওয়ার -1। ভরবেগের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা ভরবেগ সম্পর্কে আলোচনা করব। এবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে বলের পরিমাপ সম্পর্কে জানতে পেরেছি, সেই বলের পরিমাপ সম্পর্ক থেকে পরিমাপের যে সম্পর্ক অর্থাৎ F সমান ma, এই সম্পর্ক থেকে আমরা বলের এককগুলোর বিভিন্ন পদ্ধতিতে বলের এককগুলোর নাম এবং তাদের সংজ্ঞা জানব। ঠিক আছে, তাহলে পরের পেজে যাই। পয়েন্টটা হচ্ছে বলের একক এবং তাদের সংজ্ঞা। সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম এবং তার সংজ্ঞা লেখো। সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম ও তার সংজ্ঞা লেখো। সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম ও তার সংজ্ঞা লেখো। সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম হলো ডাইন।
সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম হলো ডাইন। এবার আমরা ডাইনের সংজ্ঞাটা লিখব। দেখো, আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে যে বল এবং ত্বরণের মধ্যে যে গাণিতিক রূপটা পেয়েছি, অর্থাৎ F সমান m a, অর্থাৎ বল সমান ভর গণিত ত্বরণ। এখন আমাকে সিজিএস পদ্ধতিতে ডাইনের সংজ্ঞা সিজিএস পদ্ধতিতে বলের এককের সংজ্ঞা দিতে বলা হয়েছে। বলের এককটা হলো ডাইন, তো ডাইনের সংজ্ঞা দেব। এখন যদি বলের এককটা আমি বলে দিলাম, এককের নাম ডাইন, তা বলের এককটা যদি এক ডাইন হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখবো? এক ডাইন। এক ডাইন সমান এমটা ভরের একক। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি না 1 গ্রাম, আর সিজিএস পদ্ধতিতে ত্বরণ একক কি? এটা তাহলে কি হচ্ছে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। এক সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো, এই সম্পর্ক থেকে আমরা সংজ্ঞাটা তৈরি করতে পারি। কিরকম না, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হয়, তাকেই বলা হয় এক ডাইন। তাহলে সেটাই আমরা লিখব। আমরা লিখি যে 1 গ্রাম ভরের এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। তাকে বলে এক ডাইন।
তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম এবং তার সংজ্ঞা পেলাম। ঠিক সেইভাবে এসআই পদ্ধতিতেও আমরা বলের এককের নাম এবং সংজ্ঞা লিখব। আমরা লিখি এসআই পদ্ধতিতে বলের এককের নাম হলো নিউটন। নিউটনের সংজ্ঞা লিখতে হবে। নিউটনের সংজ্ঞা দিতে গেলে আমাদের ওই বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক দিতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্রে যে গাণিতিক রূপটা পেয়েছি, কি পেয়েছি না F সমান m a। এখন যদি এসআই পদ্ধতিতে বলের এককটা হয় 1 নিউটন, তাহলে আমরা F এর জায়গায় লিখি 1 নিউটন। এক নিউটন সমান কি না 1 কিলোগ্রাম। এক কিলোগ্রাম ইন্টু এসআই পদ্ধতিতে ত্বরণ একক কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন সমান 1 কিলোগ্রাম গণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞাটা তৈরি করো। কিরকম না 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকেই বলা হয় 1 নিউটন। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করলে যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলে 1 নিউটন। তাহলে কি দাঁড়ালো না 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলে 1 নিউটন। তাহলে আমরা বলের একক পেলাম। এই একক দুটো সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে যে একক দুটো লিখেছি সেই একক দুটোকে পরম একক বলা হয়। ডাইন হলো পরম একক, নিউটন হলো পরম একক। এছাড়া আরো একক আছে। সিজিএস পদ্ধতি আছে অভিকর্ষীয় একক, বলের অভিকর্ষীয় একক, এবং এসআই পদ্ধতিতেও আছে বলের অভিকর্ষীয় একক। আমরা পরের দিন ক্লাসে বলের এসআই এককগুলি সম্পর্কে আলোচনা করব এবং
নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো।